পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি মমতা। হত্যা সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল বিজেপির। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহবাহী বিমান। অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন প্রবাসীরা। শনিবার সকালে পৌঁছাবে দেশে। হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজে পাল্টাপাল্টি হামলা। ওয়াশিংটন তেহরানের। চুক্তি না করলে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের। বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত 11। ওয়াশিংটন ডিসিতে নতুন দফায় শান্তি আলোচনা। অগ্রাধিকার পাবে সীমান্ত নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যু। এবং রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণার তীব্র সমালোচনা ইউক্রেনের। মস্কোর ভিক্টোরি ডেতে বিদেশি প্রতিনিধিদের যোগ না দেওয়ার আহ্বান জেলেনস্কির। রুশ তেল স্টেশনে ফের কিয়েভের হামলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবিনা। শেষ দিনেও পদত্যাগ না করায় মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল RN রবি। ভেঙে দিয়েছেন মন্ত্রিসভাও। এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে যে আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানেই জিতেছে বিজেপি বলে দাবি করেছেন ভারতের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় এখনও উত্তপ্ত পশ্চিমবঙ্গ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এ যেন শেষ দিনেই শেষ হলো মমতা যুগের। পদত্যাগ না করার ঘোষণা দিয়ে 7 মে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল। মেয়াদ শেষ হওয়ার কারণে রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RNB। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে নতুন বিধানসভা গঠন করা হবে। প্রথমবারের মতো রাজ্যের বিজেপি সরকার শপথ নেবেন 9 মে। এদিকে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক অভিযোগ তুলেছেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বলও। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তিনিও সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করার ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় যেই আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানেই জিতেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে 90 লাখের বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রাণহানির পাশাপাশি বাড়িঘরেও চলছে হামলা ভাঙচুর। কয়েকশো ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। ভারতের সংবিধান প্রণেতারা যখন সংবিধান প্রণয়ন করেছেন তখন তাদের মাথায় এটা আসেনি যে কোনো মুখ্যমন্ত্রী নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। সুতরাং এই যে অবস্থা তৈরি হয়েছে সেটি একটি অভূতপূর্ব সাংবিধানিক সংকট হিসেবে মনে করা হচ্ছে। দু ধরনের কথাই এখানে চলছে। দেখুন, রাজ্যপাল গতকালকে আমরা যে তার নোটিফিকেশন দেখেছি, RN রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি মুখ্যমন্ত্রীকে কিন্তু তিনি বহিষ্কার করেননি। তিনি যেটা করেছেন সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভার মেয়াদ গতকাল রাত পর্যন্ত যেটি ছিল সেই বিধানসভাটি নিয়ম অনুযায়ী তিনি ভেঙে দিয়েছেন। আবার একাধারে মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে এই যে দুদিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, এই দুদিন, শনিবার তো শপথ অনুষ্ঠান হবে, এই দুদিন অর্থাৎ 48 ঘন্টার জন্য তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্য যে রাজ্যপাল সুপারিশ, সেটিও রাজ্যপাল RN রবি তিনি করেননি। তাহলে প্রশ্ন আসছে যে এই দুদিন রাজ্যের ভার কার হাতে থাকবে? সংবিধানে এখানে পরিষ্কার করে যেটা বলা হয়েছে যে রাজ্যপাল, যেহেতু রাজ্যপালের সুপারিশে রাজ্যপাল
এই যে মনোনীত যে আমরা মন্ত্রী বা মন্ত্রী পরিষদ বা বিধায়করা তারা রাজ্যপালের অনুরোধেই কাজ করেন, সুতরাং রাজ্যপালের কাছে এখানে ক্ষমতা রয়েছে, কিন্তু রাজ্যপাল সরাসরি সেটি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে সেটা রাজ্যপাল ইচ্ছে করলে সেটা করতে পারে। কিন্তু সংবিধান বিশ্লেষকরা বা এই পশ্চিমবঙ্গের রাজনীতি বা ভারতের রাজনীতি নিয়ে যারা নাড়াঘাটা করেন তারা বলছেন যে এই রাজ্যপাল হয়তো আগামী দুদিনের জন্য বা 48 ঘন্টার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করবেন না, তিনি হয়তো আগামী দুদিন অর্থাৎ গতকাল রাত থেকে আগামীকাল শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি রাজ্যের প্রশাসনিক ভার বা রাজ্যের এই শপথ অনুষ্ঠান সরাসরি তিনি তদারকি করবেন। সুতরাং এটা মনে করা হচ্ছে যে যেহেতু সংবিধানে পরিষ্কার করে বলা হয়নি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ এই অবস্থায় পদত্যাগ না করলে সরাসরি কি করা আছে। এদিকে জানেন যে আজকে কিছুক্ষণ পরেই রাজ্যে আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচনের যে প্রক্রিয়া সেটি তিনি শুরু করবেন। 12টা থেকে 1:30টার মধ্যেই সেই প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে এবং আশা করা হচ্ছে যে 1:30টা বা 2টোর মধ্যেই আমরা জানতে পারবো যে পশ্চিমবঙ্গের পরবর্তী বা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। পরিষদীয় দলনেতা নির্বাচন করার পরই তিনি এই তালিকা নিয়ে রাজ্যপাল আরএন রবির কাছে যাবেন এবং মুখ্যমন্ত্রীর যে শপথ অনুষ্ঠান আগামীকালকে সেই শপথ অনুষ্ঠানে শিলমোহর দেবেন। এদিকে বিমানবন্দরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। আপনি জানেন যে প্রায় 23 রাজ্যের মুখ্যমন্ত্রী তারা আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার ক্যাবিনেটের শীর্ষ মন্ত্রীরা আসছেন, এছাড়াও বিভিন্ন দেশ বিদেশের কূটনীতিকরাও আসছেন, বিশিষ্ট জনরাও আসছেন, ভারতের বিভিন্ন মহল থেকে আসছেন। সুতরাং একটি বড় কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলা লাগোয়া ময়দান মাঠে এই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে। শপথের পর যে বিষয়টি প্রাসঙ্গিকভাবে আসবে সেটি হচ্ছে রাজ্যের নতুন মন্ত্রিসভায় বসবে কোথায়, অর্থাৎ সেক্রেটারিয়েট হবে কোথায়। আপনি জানেন যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন বামেদের যে রাইটার্স বিল্ডিং, যেটি আলোচিত লালবাড়ি বলে, বড় লালবাড়ি বলে পরিচিত, একদম বিবাদিবাগ একদম কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থা ছিল, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বসেননি। তিনি কি করলেন, তিনি প্রায় তিনি 1.5 বছরের মাথায় গিয়ে নতুন একটা সেক্রেটারিয়েট করলেন হাওড়ায় গঙ্গার ধারে এবং 15 তলায়, সেখানে নাম দিলেন নবান্নতে তিনি বসবেন। কিন্তু বিজেপি সরকার এর আগে বিজেপি সরকার যখন গঠন হতে সেই সম্ভাবনা থেকেই কিন্তু বেশ কয়েক মাস ধরে বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিজেপি যদি সরকার গঠন করে তাহলে আমরা নবান্নতে বসবো না, আমাদের নতুন জায়গা হবে। সেটি সম্ভবত এখনো পর্যন্ত যা প্রশাসনিক সূত্রের খবর সেটি কিন্তু হবে কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলা লাগোয়া রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণে হবে। সব মিলিয়ে অন্যদিকে আরেকটি রাজনৈতিক যে সহিংসতার ঘটনা গত কয়েকদিন যাবত আমরা দেখেছি, সেই তার বলি ছিলেন চন্দ্রনাথ রথ। তার মৃত্যুর জন্য এখনো কিন্তু সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি বা গ্রেফতার করা হয়নি। পুলিশ, সিআইডি, রাজ্যের যে প্রশাসনিক যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে। সেই বিষয়ে তদন্তকারী দল কিন্তু বিভিন্ন জায়গায় মাঠে নেমেছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ফলাফল, উত্তর, রাজনৈতিক সহিংসতা, নতুন মন্ত্রিসভা কিংবা নতুন সরকারের শপথ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ বা বিধানসভা ভাঙা নিয়ে যে সাংবিধানিক জটিলতা সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির খবর দিচ্ছিলেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। এ সময় অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে শনিবার সকালে পৌঁছবে ঢাকায়। এদিকে শুক্রবার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে মরণোত্তর ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হচ্ছেন জামিল ও বৃষ্টি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
লিমনের পর এবার দেশের পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে রাত 8:50 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। দুবাই হয়ে শনিবার সকাল 8:40 মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। এটা খুবই প্যাথেটিক যেভাবে ঘটনাগুলো ঘটেছে। আমাদের মানব জীবনের জন্য এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় এবং আমরা কোনোদিন ওদেরকে ভুলব না। They came to my home, visited, we had nice memories. Yeah, and I don't want anyone in future would have that kind of thing. এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পিএইচডির 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে। শুক্রবার বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হবে। এ সময় তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে 2টি চেয়ার ফাঁকা থাকবে। গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এই ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে 18 মে। লিমন ও বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার ঢাকায় যাচ্ছে বৃষ্টির মরদেহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের হামলার সমুচিত জবাব দিয়েছে তারা। এমনকি তেহরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তার ফল ভয়াবহ ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। একদিকে শান্তি চুক্তির সমঝোতা নিয়ে আলোচনা, অন্যদিকে সমুদ্রপথে বাড়ছে সামরিক সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তাদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। আত্মরক্ষার্থে পাল্টা হামলার কথাও জানিয়েছে মার্কিন বাহিনী। তবে শুধু হরমুজেই নয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছেও একটি ইরানি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। এছাড়া বান্দার খামির সিরিক ও কেশম দ্বীপের বেসামরিক এলাকাতেও বিমান হামলার অভিযোগ তুলেছে দেশটি। আঞ্চলিক কয়েকটি দেশের সহযোগিতায় এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সামরিক মুখপাত্র। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের বড় ধরনের ক্ষতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেয়া হবে। একই সঙ্গে ইরানের সাম্প্রতিক হামলাকে সামান্য আঘাত বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি প্রণালী অতিক্রমের সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তার জবাব হবে কঠোর ও বিধ্বংসী। একই সঙ্গে জানানো হয় জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি তদারকি করছেন। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুতে জাতীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। সৌদি আরবের হুমকিতে প্রজেক্ট ফ্রিডম বন্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে রিয়াদের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির পরই এই কার্যক্রম বন্ধ ঘোষণা দেন ট্রাম্প। গণমাধ্যমের দাবি, সৌদি যুবরাজের সঙ্গে যোগাযোগের পরও তাকে রাজি করাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের উন্মাদনায় এবার সায় দিতে রাজি হয়নি মিত্র সৌদি আরব। ওয়াশিংটনের পাশে না দাঁড়িয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। প্রজেক্ট ফ্রিডমের জন্য মার্কিন সেনাদের সৌদি আরবের আকাশসীমা ও বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিলে উপসাগরীয় মিত্র দেশগুলো বিস্মিত হয়ে পড়ে। বিশেষ করে এতে সৌদি আরবের নেতৃত্ব বিরক্ত হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রাম্পের এমন ঘোষণার পরে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়, রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান পরিচালনা বা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে এই অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে অনুরোধ করতে ফোন দেন মার্কিন প্রেসিডেন্ট, তবে তাকে ফিরিয়ে দেন যুবরাজ। পরে ঘোষণার মাত্র 36 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ এই আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের প্রবেশাধিকার পুনরায় ফিরে পেতে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হন। মার্কিন সামরিক বাহিনীর জন্য সৌদির আকাশসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কর্মকর্তারা। কারণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার ও নজরদারি বিমানের প্রয়োজন হয়। এই সামরিক ডিফেন্সিভ আমব্রেলা ছাড়া অভিযানের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা ছিল। বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতাকেই সামনে এনেছে। উপসাগরীয় মিত্রদের সমর্থন ছাড়া অঞ্চলে বড় সামরিক অভিযান চালানো প্রায় অসম্ভব। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক রুট আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আগামী সপ্তাহে নির্ধারিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। আলোচনার মূল বিষয় থাকবে সীমান্ত নিরাপত্তা, বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন ইস্যু। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও তেল আবিবের ব্যাপক বিমান ও ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত 36 জন। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ফের তীব্র হয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারও দেশটির একাধিক শহরে বিমান ও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি ও মসজিদ। এমনকি কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গেল 2 মার্চ থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 2727 জন নিহত হয়েছেন। আহত হন প্রায় 8500 মানুষ। এদিকে ইসরায়েলি বাহিনীর উপর একাধিক গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে গত এক সপ্তাহে সশস্ত্র গোষ্ঠীটির 20 যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাশাপাশি 200টির বেশি স্থাপনা ধ্বংস করেছে তারা। এমনকি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের শীর্ষ কমান্ডার নিহতের পর ফের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, শত্রুরা যত সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকুক তারা নিরাপদ নয়। পাশাপাশি অভিযান চলমান রাখারও হুঁশিয়ারি দেন তিনি। গত 1 মাসে আমরা 200 জনেরও বেশি হিজবুল্লাহ সন্ত্রাসীকে হত্যা করেছি। আমি শত্রুদের স্পষ্টভাবে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো নিরাপত্তা নেই। যে ইসরায়েলকে হুমকি দেবে তাকে এর মূল্য দিতে হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নতুন দফার আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। 14 ও 15 মে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও এএফপি। কয়েক দশকের বৈরিতার পর এটি হবে দুই দেশের তৃতীয় সরাসরি বৈঠক। আলোচনায় লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, সীমান্তবর্তী বাস্তুচ্যুত মানুষের ফিরে যাওয়া এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন ইস্যু গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে। এর আগে কয়েক দফা আলোচনায় দুই দেশ মার্কিন মধ্যস্থতায় অংশ নিলেও সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকার বিষয়টি এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এই আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল কাঠামো গড়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্প প্রশাসনের আমদানির ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্তে আইনি ধাক্কা, অবৈধ ঘোষণা আদালতের, আদায় করা ট্যারিফ ফিরিয়ে দেওয়ার নির্দেশ। গাজা সিটির পশ্চিমে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত
3 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজার হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। ওই বাহিনীকে হামাস উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় মোট 9 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও জানানো হয়, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমের পক্ষে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফিলিস্তিনের পক্ষে কাজ করায় জাতিসংঘের কর্মকর্তা ফ্রান্সেস্কা আলবানেজকে বিশেষ সম্মাননা দিয়েছেন স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার হাতে তুলে দেন অর্ডার অব সিভিল মেরিট পুরস্কার। গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে বরাবরই সোচ্চার আলবানেজে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছেন। একই সঙ্গে গাজা যুদ্ধ ও ইরান ইস্যুতে ওয়াশিংটন তেল আবিবের পদক্ষেপের সমালোচনা করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। রাশিয়ার সীমিত যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, রাশিয়া চায় ইউক্রেন যেন তাদের সামরিক কুচকাওয়াজকে নিরাপত্তা দেয়, তারপর আবার যুদ্ধ চালিয়ে যায়। ভিক্টোরি ডে উদযাপনে বিদেশি প্রতিনিধিদের মস্কো না যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে রুশ তেল স্টেশনে 8মবারের মতো হামলা চালায় ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পার্ম শহরে একটি তেল স্টেশনে হামলা চালায় ইউক্রেন। ড্রোন বাহিনীর কমান্ডার জানান, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি লুকওয়েলের একটি তেল শোধনাগারে আঘাত করেছে। এটি ওই স্থাপনায় 8 দিনের মধ্যে দ্বিতীয় হামলা। ইউক্রেন বলছে, রাশিয়ার জ্বালানি ও সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়ানো হচ্ছে, যাতে যুদ্ধের অর্থনৈতিক উৎস দুর্বল করা যায়। এর আগে ইউক্রেন দাবি করেছিল, তারা একই এলাকার রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার সীমিত যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে দেয়া এই যুদ্ধবিরতি রাশিয়ার নেতৃত্বের অনুপযুক্ত চিন্তাভাবনা প্রকাশ করে। জেলেনস্কি দাবি করেন, রাশিয়া চাইছে ইউক্রেন যেন তাদের সামরিক কুচকাওয়াজকে নিরাপত্তা দেয়, তারপর আবারও যুদ্ধ চালিয়ে যায়। তিনি বলেন, 9 মের পর আবারও হামলার কথাও বলছে রাশিয়া, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়াও রাশিয়ার ভিক্টোরি ডে উদযাপনে বিদেশি প্রতিনিধিদের মস্কো না যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর রাশিয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং নতুন হুমকিও দিচ্ছে। এদিকে কয়েকটি দেশের প্রতিনিধি মস্কো সফরের পরিকল্পনা করছেন বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এমন সিদ্ধান্তকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রোববার পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে কিয়েভ থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে মস্কো। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পর এবার ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এলিট ক্লাবে নাম লেখালো এরদোয়ানের তুরস্ক। শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্রের নাম ইলদিরহাম। তুরস্ক চাইলে নিমিষেই ধূলিসাৎ হতে পারে ইউরোপ, এশিয়া বা আফ্রিকার যে কোনো প্রান্ত। আঙ্কারায় উন্মোচিত হলো এমনই এক শক্তিশালী অস্ত্রের। প্রথমবার বিশ্ব দেখল তুরস্কের তৈরি প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরহাম, যার অর্থ বজ্রপাত। এর রেঞ্জ 6000 কিলোমিটার। সবচেয়ে বড় আতঙ্ক এই ক্ষেপণাস্ত্রের গতি। শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটে চলা এই দানবকে রুখতে পারবে না বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে শুধু ইলদিরহাম নয়, তুরস্কের শাহ 2026 প্রতিরক্ষা প্রদর্শনীতে সামরিক মাস্টারমাইন্ড সেলচুক বাইরাক্তার উন্মোচন করেছেন নতুন 3 ধরনের কামিকাজে ড্রোন, যা দলবদ্ধভাবে আক্রমণ করে যে কোনো শক্তিশালী রাডারকে ফাঁকি দিতে সক্ষম। তুরস্কের বার্তা পরিষ্কার, যুদ্ধে তারা এখন আর কারো মুখাপেক্ষী নয়।
বর্তমানে রাশিয়ার সারমাত বা উত্তর কোরিয়ার হোয়াংসো 20 রেঞ্জ অনেক বেশি হলেও তুরস্কের এই সংযোজন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল কম্পন। বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে তুরস্কের এই পেশিশক্তি প্রদর্শন ওয়াশিংটন থেকে তেহরান সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেবল আক্রমণ নয়, তুরস্কের সুরক্ষায় এবার তারা 150টি কম্পোনেন্টের বিশাল স্টিল ডোম মোতায়েন করছে। মানে তুরস্ক এখন একই সাথে দুর্ভেদ্য এবং আক্রমণাত্মক। জানা গেছে 2026 সালের শেষ দিকে সোমালিয়ার উপকূলে হতে পারে এই ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা। প্রশ্ন উঠেছে, ড্রোন দিয়ে বিশ্বজয়ের পর তুরস্কের এই ICBM মিশন কি মুসলিম বিশ্বের জন্য নতুন নেতৃত্বের সিগন্যাল? নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত বড় আইনি ধাক্কা খেয়েছে। এক রায়ে এই শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত। একই সঙ্গে আদেশ দেওয়া হয়েছে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফিরিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর করা যাবে না। ট্রাম্প প্রশাসনের আরোপ করা সব আমদানি পণ্যের উপর 10% শুল্ক এবার আদালতের রায়ে প্রশ্নের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল একটি আদালত জানিয়েছে, 1974 সালের ট্রেড আইন অনুযায়ী এই শুল্ক আরোপের যথেষ্ট ভিত্তি নেই। আদালতের মতে সরকারের দাবি করা বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যা এই ধরনের শুল্ককে বৈধতা দিতে পারে। রায়ে আরও বলা হয়, মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে এই শুল্ক আদায় করা বন্ধ করতে হবে এবং আগে নেওয়া অর্থ ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে শুল্ক জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন, কিন্তু আদালত স্পষ্ট করেছে এই মামলায় সেই শর্তগুলো পূরণ করা হয়নি। ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে বলে মন্তব্য করা হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসনের হাতে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা সীমিত হয়ে এসেছে, তবে তারা বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে। এদিকে প্রশাসন ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে আপিল করার। এর আগে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টও ট্রাম্পের বিস্তৃত শুল্ক নীতির কিছু অংশ অবৈধ ঘোষণা করেছিল। ফলে একের পর এক আইনি চ্যালেঞ্জে তার বাণিজ্য নীতি জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই রায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে এবং ভবিষ্যতে শুল্ক নীতি আরও সীমিত হয়ে আসতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। 2 মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্ত পূরণ না হলে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ফোনালাপ দারুণ ছিল বলেও জানান তিনি, তবে সতর্ক করে বলেন ইইউকে বাণিজ্য চুক্তির শর্ত পূরণের জন্য 4 জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে। স্কটল্যান্ডের টার্নবেরিতে হওয়া ঐতিহাসিক চুক্তি বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ফোনালাপে ইরান ইস্যু উঠে আসে বলে জানা গেছে, যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে একমত হন 2 নেতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস। এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর তথ্য জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণ মানুষের জন্য এখনই বড় ঝুঁকি নেই বলছেন মহাপরিচালক। ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে ভ্যাটিকান এবং ওয়াশিংটনের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হন তারা। পোপকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার সমালোচনার কারণে সাম্প্রতিক টানাপোড়েন এবং ইরান যুদ্ধ নিয়ে মতভিন্নতায় তিক্ত সম্পর্কের মধ্যে এই প্রতিশ্রুতি এলো। পোপের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়ে চলতি সপ্তাহে রোমের ভ্যাটিকান সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও। প্রায় 1 বছরের মধ্যে ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তার সঙ্গে পোপের এটি প্রথম বৈঠক, আর এরপরই এলো দুজনের এই যৌথ প্রতিশ্রুতির ঘোষণা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, পোপ ও রুবিও উভয়ই দ্বিপক্ষীয় সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। হান্টা ভাইরাসে এ পর্যন্ত 3 জন মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাদের মধ্যে এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে একটি ক্রুজ শিপে সন্দেহভাজন হান্টা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্পেনের জাহাজটিতে থাকা যাত্রীদের ধাপে ধাপে নিরাপদে নামানোর পরিকল্পনা চলছে। স্পেন জানায় যাত্রীদের বিশেষভাবে ঘেরা নিরাপদ এলাকায় নামানো হবে এবং পরে ধাপে ধাপে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। বিশ্বে ছড়িয়ে পড়ছে নতুন এক আতঙ্কের নাম হান্টা ভাইরাস। এরই মধ্যেই ভাইরাসটিতে 3 জন মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় একটি ক্রুজ জাহাজে সন্দেহভাজন হান্টা ভাইরাস সংক্রমণের 8টি ঘটনার মধ্যে 5টি নিশ্চিত হয়েছে। মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, সাধারণ মানুষের জন্য এখনই বড় ধরনের ঝুঁকি নেই। এটি করোনা ভাইরাস নয় এবং আগের মহামারীর মতো পরিস্থিতিও নয়। সংস্থাটি জানায় বর্তমানে জাহাজে থাকা কোনো যাত্রীর মধ্যে উপসর্গ দেখা যায়নি। জাহাজে মোট 150 জন যাত্রী ছিলেন বলেও জানায় সংস্থাটি। এটি স্পেনের টেনেরিফ দ্বীপে ভিড়বে, যেখানে স্থানীয় আপত্তি থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে জাহাজটি গ্রহণে সম্মত হয়েছে স্পেন। এদিকে স্পেনের জরুরি সেবা বিষয়ক প্রধান ভার্জিনিয়া ভার্কোনেস জানিয়েছেন, হান্টা ভাইরাসে আক্রান্ত ক্রুজ শিপের যাত্রীদের আলাদা করে নামানোর ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, এই পুরো প্রক্রিয়া করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় কমিশনের সঙ্গে সমন্বয়ে, যাতে স্থানীয় জনগণের সংস্পর্শে সংক্রমণের ঝুঁকি না থাকে। যাত্রীদের বিশেষভাবে ঘেরা নিরাপদ এলাকায় নামানো হবে এবং পরে ধাপে ধাপে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থাও করা হবে। বৃহস্পতিবার জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, এমভি হুন্ডিয়াস নামের ক্রুজ শিপের সঙ্গে সম্পর্কিত, যা এখন ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব সামলাতে কাবো ভার্দে কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নেদারল্যান্ডস, স্পেন ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ এবং জাহাজের অপারেটররা একসঙ্গে কাজ করছেন। দুজারিক বলেন, এই দলটি জাহাজে থাকা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছে এবং সংক্রমণের ঝুঁকি মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে 3 জন রোগীকে বিশেষ চিকিৎসার জন্য নেদারল্যান্ডসে সরিয়ে নেওয়া হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। বেতন বৃদ্ধি, শিক্ষা খাতের সংস্কার বাতিল এবং ভূমি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল বলিভিয়া। স্থানীয় সময় বুধবার রাজধানীর লা পাজে সড়কে নামেন শিক্ষক, শ্রমিক ও আদিবাসী গোষ্ঠীর হাজারো মানুষ। প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হয়ে তারা বেতন বৃদ্ধি, শিক্ষা বিকেন্দ্রীকরণ পরিকল্পনা বাতিল এবং নতুন ভূমি আইন প্রত্যাহারের দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের দিকে টমেটো ও আতশবাজি ছুড়লে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। পরে কাঁদানো গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে কৃষক ও আদিবাসী প্রতিনিধিদের অভিযোগ, নতুন আইন বড় ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এবং বন উজাড় ও ভূমি দখলের ঝুঁকি বাড়াচ্ছে। তবে সরকার বলছে আইনটি সহজ শর্তে ঋণ সুবিধা বাড়ানোর জন্য করা হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। কঠিন নাগরিকত্ব আইন ও রেসিডেন্স পারমিট প্রক্রিয়ার জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। বৈধভাবে বসবাসের সময়সীমা বাড়ানো থেকে শুরু করে আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিরা। এছাড়া কঠিন বিধিনিষেধে পর্তুগাল ছাড়ছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ৩রা মে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে পর্তুগালের বহুল আলোচিত নতুন নাগরিকত্ব আইন চূড়ান্ত অনুমোদন পায়। নতুন আইনে অভিবাসীদের নাগরিকত্বের জন্য বৈধ বসবাসের সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে রেসিডেন্স পারমিট ইস্যুর তারিখ থেকে 10 বছর করা হয়েছে। এছাড়া নাগরিকত্ব আবেদন করতে অভিবাসীদের যেতে হবে আরও কঠিন সব শর্তের মধ্য দিয়ে। পাশাপাশি দেশটিতে জন্ম নেওয়া অভিবাসী শিশুদের নাগরিকত্ব প্রাপ্তিতেও যোগ হয়েছে নানা জটিল নিয়ম। ফলে আইনটির চূড়ান্ত অনুমোদনের পরপরই হতাশা নেমে আসে দেশটিতে বসবাসরত লাখো অভিবাসীর মধ্যে। নাগরিকত্বের পাশাপাশি রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়ন প্রক্রিয়াও এখন অভিবাসীদের বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস অপেক্ষা করেও অনেকে পারমিট না পেয়ে ছুটছেন সংশ্লিষ্ট দপ্তরে।
কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাচ্ছেন না কোনো সুস্পষ্ট উত্তর। অনেককে বাধ্য হয়ে বাড়তি খরচে আইনজীবীর সহায়তা নিতে হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়াই আবেদন বাতিল করা সহ সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে খামখেয়ালি আচরণের অভিযোগ ভুক্তভোগীদের। আমরা আসলে যখন পর্তুগালে এসেছি, এদের অভিবাসন নীতিটাই ছিল আমাদের জন্য মূল অ্যাট্রাকশন, যে আমরা এখানে থাকছি, 5 বছর পরে আমরা এখানে পাসপোর্ট পাবো, এখানকার নাগরিকত্ব পাবো। পর্তুগালের ন্যাশনালিটি আইনটি অতিমাত্রায় কঠিন পর্যায়ে চলে গেছে, যেটা এখন বর্তমানে 10 বছর কার্যকর হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক। নানা জটিলতার পাশাপাশি বর্তমানে পরিবারের সদস্যদের পর্তুগালে আনতেও যোগ করা হয়েছে কঠিন সব শর্ত। এতে করে শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। উচ্চ খরচে ওয়ার্ক পারমিট ভিসায় এসে অনেক বাংলাদেশি এখন মানবেতর পরিস্থিতির মুখোমুখি। একদিকে কঠিন নাগরিকত্ব আইন, অপরদিকে রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নে সংশ্লিষ্ট সংস্থা আইমার গড়িমসি। সবকিছু মিলিয়ে দিশেহারা পর্তুগালের অসংখ্য অভিবাসন প্রত্যাশী। তারা ছুটছেন ইউরোপের বিভিন্ন দেশে। তাদের প্রত্যাশা, নিজেদের প্রয়োজনেই সামনের দিনগুলিতে আবার অভিবাসন ইস্যুতে নমনীয় হবে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আইএস সংশ্লিষ্ট কয়েকজন অস্ট্রেলীয় নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে দেশটির সরকার। বুধবার কাতার থেকে বিশেষ ব্যবস্থা তাদের অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে, দেশে ফেরার পর কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করা হতে পারে, অন্যদের বিরুদ্ধে তদন্ত চলবে। একই সঙ্গে শিশুদের জন্য বিশেষ পুনর্বাসন ও সামাজিক সহায়তা কর্মসূচি চালু করা হবে। প্রতিবেদন অনুযায়ী 2012 থেকে 2016 সালের মধ্যে কয়েকজন অস্ট্রেলীয় নারী সিরিয়ায় যান তাদের স্বামীদের সঙ্গে, যারা পরে আইএসে যোগ দেন বলে অভিযোগ রয়েছে। 2019 সালে আইএসের তথাকথিত খেলাফতের পতনের পর অনেক নারী ও শিশু সিরিয়ায় বিভিন্ন শিবিরে আটক ছিলেন। তাদের মধ্যে কিছু মানুষ এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বখ্যাত ইউরোপীয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের যোগ্যসা টেম্পলে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। মানুষ নয়, একটি রোবট সন্ন্যাসী। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের যোগ্যসা টেম্পলে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। মানুষ নয়, একটি রোবট সন্ন্যাসী করছে প্রার্থনা। বুদ্ধের জন্মদিনের প্রাক্কালে আত্মপ্রকাশ করা এই মানবাকৃতির রোবট গাবি বৌদ্ধ আচার অনুষ্ঠানে অংশ নিয়ে চমকে দিয়েছে উপস্থিত সবাইকে। ধূসর ও বাদামি বৌদ্ধ পোশাকে মঞ্চে দাঁড়িয়ে আছে একটি রোবট, কিন্তু আচরণ একেবারে মানুষের মতো। ধীরে ধীরে এগিয়ে এসে 2 হাত জোড় করে মাথা নত করছে, যেন এক বাস্তব সন্ন্যাসী প্রার্থনায় মগ্ন। প্রথম দেখায় আলাদা করে বোঝারই উপায় নেই এটি মানুষ নাকি যন্ত্র। দক্ষিণ কোরিয়া সিউলের যজ্ঞেশা টেম্পলে বুধবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দেশটির প্রথম মানবাকৃতির রোবট সন্ন্যাসী গাবি। বুদ্ধের জন্মদিনকে সামনে রেখে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রোবটটি সরাসরি বৌদ্ধ আচার অনুষ্ঠানে অংশ নেয়, যা দেখে বিস্মিত হন উপস্থিত সন্ন্যাসী ও দর্শনার্থীরা। অনুষ্ঠানের এক পর্যায়ে এক বৌদ্ধ সন্ন্যাসী গাবির গলায় জপমালা পরিয়ে দেন, যা পুরো দৃশ্যকে আরও প্রতীকী করে তোলে। আয়োজকরা জানান, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত ল্যান্টার্ন ফেস্টিভ্যালেও অংশ নেবে গাবি, যেখানে এটি অন্যান্য অনেক রোবটের সঙ্গে উপস্থিত থাকবে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি মমতা। হত্যা সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল বিজেপির। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহবাহী বিমান। অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন প্রবাসীরা। শনিবার সকালে পৌঁছবে দেশে। এবং হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজে পাল্টাপাল্টি হামলা। ওয়াশিংটন তেহরানের। চুক্তি না করলে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের। বিধ্বংসী জবাবে হুঁশিয়ারি ইরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ সাবরিনা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।